আর কখনো কোনো মেয়েকে জড়িয়ে ধরবে না তুমি। যদি কেউ জড়িয়ে ধরতে আসে তবে দূরে সরে যাবে। তোমার উষ্ণ আলিঙ্গন অন্য কারোর জন্য নয়, এটা শুধুই আমার প্রাপ্তি হবে। থামলো মিতুল। জোহান কিছু বলল না, শুধু নীরবে শুনে গেল। হয়তো অন্য সময় হলে মিতুলের কথা নিয়ে অনেক মজা করত, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। হৃদয়টা ছটফট করেই চলছে। জোহান আবারও পেছন থেকে মিতুলের কণ্ঠ শুনতে পেল। আরও একটা কথা, তোমার যে বাংলা শেখার 3টা বই আছে, ওগুলো আর কখনো স্পর্শ করবে না। একদমই বাংলা শিখবে না তুমি। আমি রেগে গেলে বাংলাতে বকবো তোমায়। আমার বকুনিগুলো তোমার কাছে বোধগম্য না থাক। তুমি শুধু চুচু করবে, তখনও যেন চুবিয়ে না বলতে পারো। জোহান চুপচাপ মিতুলের উপদেশ শুনতে লাগলো। মিতুলের বলা এখনো শেষ হয়নি। ও আবার বলতে শুরু করলো। আর হ্যাঁ, মদ। জীবনে আর একবারও মদ জাতীয় কিছু স্পর্শ করবে না। যদি করো তবে সত্যি সত্যি আর কানাডায় আসবো না আমি। আমাকে আর দেখতেও পাবে না কোনোদিন। সুতরাং ওগুলো একদম ছুঁয়ে দেখবে না। তোমার বন্ধুরা ড্রিঙ্কস করলে তুমি তাদের সাথে জুস দিয়ে চিয়ার্স করবে। জোহান নীরব থাকলো। ড্রিঙ্কস করা ছেড়ে দিয়েছে ও। আগে বেশি বমের জন্য কষ্ট হতো বলে ড্রিঙ্কস করতো মাঝে মধ্যে, কিন্তু মিতুল আসার পর কমে গেছে সেটা। ধীরে ধীরে একেবারে নিঃশেষ হয়ে গেছে। মিতুল নিশ্চুপ। জোহান মিতুলকে নিশ্চুপ দেখে বলল, আর কিছু বলবে না? বলবো। বলো তাহলে। তুমি লেনির প্রপোজ অ্যাকসেপ্ট না করে একেবারে ঠিক কাজ করেছিলে। জোহান মিতুলের কথা শুনে হেসে ফেলল। লেনি? হুম। জোহান সাইকেল থামালো। মিতুল সাথে সাথে ছেড়ে দিল জোহানকে। জোহান মিতুলের দিকে ফিরে বলল, তুমি চলে গেলে তোমাকে কতটা মিস করব সেই পরিমাণটা আমি হিসাব করতে পারছি না তুলতুল। মিতুলের এমনিতেই কান্না উদ্বেল ভাব। জোহানেরই কথায় চোখ ফেটে অশ্রু গড়িয়ে পড়ার মতো অবস্থা। মিতুল খুব কষ্টে নিজের কান্না চেপে রাখলো। এই রুমে আর থাকা হবে না মিতুলের। উইন্ডোর কাছে দাঁড়ালে চেরি গাছগুলো দেখতে পাবে না আর। আজকে শেষ দিন ওর। কানাডাতে শুধু আজ একটা দিন অবশিষ্ট আছে। কাল সকালেই বিদায় নিতে হবে কানাডার বুক থেকে। মিতুলের জানা ছিল না জোহান কালকে টরন্টো যাচ্ছে। ওর মন খারাপ হবে দেখে জোহান জানায়নি আগে, কিন্তু কালকে রাতে বলেছে। সাইকেল ভ্রমণ শেষে যখন বাড়ি ফিরেছিল তখন বলেছে কথাটা। সত্যি কথাটা শুনে ওর খুব বেশি মন খারাপ হয়েছে। শেষ মুহূর্তে জোহানকে দেখতে পাবে না। জোহানের ফ্লাইট ওর আগে। ওর ফ্লাইট সকাল 9টায় আর জোহানের সকাল 6টায়। 3 ঘন্টার ব্যবধান। ভাবা যায়, এই 3 ঘন্টা কানাডা থাকলেও ও জোহানকে দেখতে পাবে না। এই 3 ঘন্টা সময় তো খুব কম না। এই 3 ঘন্টার সময়ে জোহানকে আরো ভালো করে দেখে নেওয়া যেত। মিতুল দীর্ঘশ্বাস ফেলল। আজ অনেক কাজ ওর হাতে। দুপুরে রান্না করবেও, মূলত জোহানের জন্য, কিন্তু বাড়ির সবাইকেই খাওয়াবে। মিতুল কি কি রান্না করবে সব ঠিক করে রেখেছে। ভাত, মাছ আর মুরগি, এই 3 আইটেমও রান্না করবে। এর থেকে বেশি কিছু রান্না করার প্রয়োজন হলে ক্যামিলা করবে। দুপুরে রান্না করতে সুবিধাই হলো মিতুলের। কেউ বাড়িতে ছিল না। রেশমি আন্টিও শপে গেছেন আজকে, তবে যে কোনো সময় চলে আসতে পারেন। তার আসা যাওয়ার ধরা বাঁধা নিয়ম নেই। যখন খুশি তখন যেতে পারেন, আবার আসতে পারেন। রান্না শেষে মিতুল গোসলটা সেরে নিল। জোহানকে সকালে একবার দেখেছিল, যখন জিম থেকে ফিরেছিল জোহান। এরপর আর একবারও দেখেনি। জিম থেকে ফিরে ঘুম দিয়েছে। জোহান বড্ড বেশি ঘুমায়। মিতুল এই জিনিসটা ঠাকুর করতে পেরেছে। ঘুম কাতুরে একটা মিতুল খয়েরি রঙের 3 পিস পরেছে। কানাডা আসার পর যে 3 পিসটা প্রথম পরেছিল, ও এর আগে জানতো জোহান 3 পিস খুব অপছন্দ করে, কিন্তু তা না। আসলে জোহানের 3 পিস পছন্দ। কালকে বলল 3 পিসে নাকি ওকে খুব সুন্দর লাগে। জোহানই আজকে ওই 3 পিসটা পরতে বলেছে। জোহান আসলে খুব কঠিন একটা মানুষ, সহজে বোঝা যায় না ওকে। কালকে বলল ওকে 3 পিসে খুব সুন্দর লাগে, অথচ প্রথম যেদিন ওকে 3 পিস পরা দেখেছিল সেদিন কত কি বলেই না অপমান করেছিল। সেসব আর মনে করতে চায় না। পুরনো অপমানগুলোর কথা মনে পড়লে মাঝে মধ্যে খুব রাগ হয় জোহানের প্রতি। তবে আজকে কোনো রাগ নয়। আজকে কানাডাতে শেষ দিন, জোহানের সাথেও শেষ দিন। সুতরাং রাগের ধার কাজ দিয়েও যাবে না আজ। ও ঠিক করেছে আজকে নিজ হাতে খাইয়ে দেবে জোহানকে। বাড়িতে বসেই রিস্ক নেওয়া যায় না। রেশমি আন্টি ফেরেননি এখনো, তবে কখন ফিরবে তার কোনো চিহ্ন নেই। যে কোনো সময় চলে আসতে পারে। জোহানের খাবার নিয়ে টাইম হাউসে যাবেও। যেমন ভাবনা তেমন কাজ। মিতুল জোহানের খাবার নিয়ে টাইম হাউসে এসেছে। দরজা লক, চাবি তো নেই ওর কাছে।
মিতুল হাতের ট্রে সিঁড়িতে নামিয়ে রেখে জোহানকে কল দিল। ঘুম কাতরে উঠেছে কিনা সেটাই সন্দেহ। কল রিসিভ হলো। ঘুমঘুম কণ্ঠ শোনা গেল ও প্রান্ত থেকে। ইটস জোহান, হু স্পিকিং? তোমার ঘুম এখনো ভাঙেনি? এটা কি তুলতুল? হ্যাঁ আমি। তোমার টাইম হাউসের সামনে বসে আছি লাঞ্চ নিয়ে, দ্রুত এসো। কল কেটে দেওয়ায় 10 মিনিট পরই জোহানকে দেখা গেল। কোনো ঘুম ঘুম ভাব নেই এখন জোহানের মাঝে। বাদামি চুল, পোশাক আশাক সবই পরিপাটি। হঠাৎ করে খুব গোছানো স্বভাবের হয়ে গেল নাকি জোহান? জোহান কিছু না বলেই দরজা খুলল, তারপর বলল, সরি এত সময় ঘুমানোর জন্য। তোমার ঘুম তুমি ঘুমাবে, এখানে আমাকে সরি বলার কি আছে? আছে অনেক কিছু, সেটা উল্লেখ করতে চাই না। ভেতরে এসো। মিতুল ট্রে নিয়ে টাইম হাউসে প্রবেশ করলো। ফ্রিশিয়াস ফুলের মিষ্টি সুবাস এসে লাগলো নাকে। মিতুলের হঠাৎ কৌতূহল হলো জোহানের প্রিয় ফুল কি। একদিন বারান্দা থেকে লাল রঙা একটা ফুল কানে গুঁজেছিল। সেদিন জোহান বলেছিল এটা ওর প্রিয় ফুল নয়, ওর ব্রাদারের প্রিয়। জোহানের প্রিয় ফুল কি? এই ফ্রিশিয়াস নাকি? মিতুল প্রশ্নটা করেই বসলো জোহানকে। ফ্রিসিয়াস কি তোমার প্রিয় ফুল? জোহান উত্তর দিল, কোনো ফুলই আমার প্রিয় নয়, তবে ফ্রিসিয়াস ফুল একটু একটু পছন্দ। স্মেলটা ভালো লাগে আমার। জোহানের কথা শুনে মিতুল অবাক। তুমি বোধহয় প্রথম ব্যক্তি যার কি না ফুল পছন্দ নয়। জোহান একটু হাসলো। মিতুল বলল, আমার কিন্তু ফুল ভীষণ প্রিয়। পরের বার যখন আসব তখন তোমার টাইম হাউস আমি ফুলে ফুলে ভরিয়ে দেব, আপত্তি করতে পারবে না? ফুলে ফুলে ভরিয়ে দিও, সমস্যা নেই, তবে এত ফুলের মাঝে আমার জন্য একটু জায়গা রেখো। মিতুল হাসলো। কাউচের সামনের টি টেবিলে ট্রে রাখলো। এটা নতুন টি টেবিল, কিছুদিন আগে জোহান কিনেছে। মিতুল হেয়ার রাবার দিয়ে চুলগুলো বেঁধে দিল। জোহানের দেওয়া হেয়ার রাবার এটা। সাথে সাথেই রাখে। জোহান বলল, নিজে রান্না করেছ? ভাত, মাছ, মুরগি। বলতে বলতে কিচেনের দিকে গেল। পানি নিয়ে এলো এবং হাত ধুয়ে এসেছে। মিতুলের পরনে যে 3 পিস সেটা আগে খেয়াল করেনি জোহান। খেয়াল হতেই বলল, বিয়ের পর বেশি 3 পিস পড়বে তুলতুল, খুব সুন্দর লাগে তোমাকে। মিতুল লজ্জা পেল জোহানের থেকে প্রশংসা শুনে। মানুষ শাড়ি পরলে প্রশংসা করে, আর জোহান ওকে 3 পিসে প্রশংসা করছে। ভালো লাগলো ওর। ও লজ্জা মাখা মুখ নিয়ে জোহানের পাশে বসলো। লজ্জাটা কোনো রকমে চেপে রেখে বলল, আজকে আমি খাইয়ে দেব তোমায়। বলেই খাবারের ওপর থেকে ঢাকনা সরালো। মাছ দিয়ে খাবে আগে নাকি মুরগি দিয়ে? মুরগি দিয়ে। মাছ তেমন পছন্দ নয় আমার, শেষে 1 লোকমা খাবো মাছ দিয়ে। আমি বাংলাদেশি মাছ পছন্দ করি, ফুটি, ট্যাংরা, শিং, আরও আছে অনেক, যেগুলোর নাম মনে নেই আমার। বাংলাদেশে গিয়ে আমার গ্র্যান্ডমাদারের কাছ থেকে জেনে বলবো তোমায়। জোহানের উচ্চারিত মাছের নামগুলো শুনে মুখ টিপে হাসল মিতুল। ফুটি, ট্যাংরা ও জোহানের মতো করে বলল, পুঁটি, ট্যাংরা মাছ পছন্দ তোমার? কি করে এগুলো পছন্দ হয়ে গেল তোমার? বাংলাদেশে যখন গিয়েছিলাম তখন এই মাছ খেয়েছে। ফুটি মাছগুলো ছিল খুবই ছোট ছোট, পান্তা ভাতের সাথে খেতে দিয়েছিল আমার গ্র্যান্ডমাদার। মিতুল অবাক হয়ে বলল, তুমি পান্তা ভাতও খাও? খাই তো। মিতুল হেসে ফেলল। ঠিক আছে, তুমি যখন বাংলাদেশে যাবে তখন আমি পুঁটি মাছ দিয়ে তোমাকে পান্তা ভাত খেতে দেব। আমি ফুটি মাছের থেকে ট্যাংরা মাছ বেশি পছন্দ করি। ঠিক আছে, আমি তোমাকে ট্যাংরা মাছও রেঁধে খাওয়াবো। শুধু ফুটি ট্যাংরা না তো, আমার তো আরও অনেক মাছ পছন্দ, সেগুলো খাওয়াবে না? সবই খাওয়াবো, আগে তো বাংলাদেশে যাও। মিতুল জোহানের কথা মতো মুরগি দিয়ে খাইয়ে দিতে লাগলো জোহানকে। জোহান একসময় বলল, বিয়ের পর আমাকে প্রতিদিন এভাবে খাইয়ে দিতে হবে, দেবে তো? মিতুল আবার লজ্জায় পড়ে গেল। বিয়ের কথা শুনলেই ওর লজ্জা লাগে। ঠোঁটের কোণে একটু লজ্জা মিশ্রিত হাসি ফুটিয়ে বলল, দেব। ডাইনিং এ সবার শেষে এলো জোহান। আজকে সবাই একসাথে ডিনার করবে। টেবিলের এক পাশে মিতুল এবং সাদাত আঙ্কেল, অন্য পাশে জাইন, রেশমি আন্টি। রেশমি আন্টির থেকে এক চেয়ার পরে বসেছে জোহান। ক্যামিলা খাবার সার্ভ করছে। রাবারটা যেদিন যেদিন আসতো সেদিন সন্ধ্যা নাগাদ নিজ বাড়িতে চলে যেত, কিন্তু আজকে সেও আছে। মিতুল একবার সবার পরিচিত মুখগুলো দেখে নিল। কালকে এমন সময়ও এই মানুষগুলোর সাথে থাকবে না, বিমানের অপরিচিত মানুষজনের মাঝে থাকতে হবে। মিতুল একেবারে কর্নারের চেয়ারের দিকে তাকালো। জোহানের মুখটা কেমন পাথুরে লাগছে। আসার পর
একইভাবেই বসে আছে, না একবার ওর দিকে তাকিয়েছে, না অন্য কোনো দিকে। মিতুলের মাঝে একটা দিকবিদিক কষ্টের অনুভব হচ্ছে। জোহানের মুখের দিকে তাকালেই মন বলে উঠছে, কানাডা থেকে যাওয়ার দরকার নেই তোমার, জোহানের সাথে থাকো। মিতুলের মনে হলো ওর মনটা বড় আজীব। কতদিন হয়েছে মা আব্বু এবং ভাইদের দেখেনি। কোথায় তাদের দেখার জন্য আরো উচ্ছ্বসিত মনে বাংলাদেশ ফেরা উচিত ওর, কিন্তু তা না। জোহানের মনে ওর এখন এই কানাডা ছেড়ে যেতে ইচ্ছে করছে না। ভালোবাসা হয়তো এমনই। মিতুল সকলের অগোচরে ছোট্ট করে একটা দীর্ঘশ্বাস ফেলল। খাওয়ার ফাঁকে ফাঁকে মিতুল জোহানকে দেখছে। জোহান সামনে খাবার নিয়ে বসে রয়েছে, কিন্তু মুখে কিছু তুলছে না। মিতুল বেশ বুঝতে পারছে ও যাবে বলে জোহান এরকম করছে। জোহানের বোন খারাপ। রেশমি আন্টি আজকে মিতুলকে যত্ন আত্নি করে খাওয়াচ্ছে। ও কিছু না নিতে চাইলেও জোর করে প্লেটে তুলে দিচ্ছে। রেশমি আন্টি ওকে যত্ন করছে, কিন্তু ওদিকে যে জোহান কিছু খাচ্ছে না সেদিকে তার খেয়াল নেই। অনেক সময় পর জোহানের দিকে খেয়াল হলো তার। বললেন, তুমি এভাবে বসে আছো কেন? খাচ্ছ না কেন? আমার খিদে নেই। বলে উঠে চলে গেল জোহান। ওর এই আচরণে সবাই অবাক হলো। মিতুল অনুভব করলো আরো তিক্ত কষ্ট। জাইন ধরতে পারলো ব্যাপারটা, বলল, ওর আবার কি হলো? তারপর মিতুলের দিকে তাকিয়ে বলল, তুমি কিছু জানো? ব্যাবা চাকা খেয়ে গেল মিতুল। জাইনের এমন প্রশ্নের উত্তর নিতে গিয়ে গলা কিছুটা কাঁপলো। আমি জানি না কিছু। ওর সাথে আমার কথাই হয়নি আজকে। মিতুল মিথ্যে বলল। আজকে দুপুরে নিজ হাতে খাইয়ে দিয়েছে জোহানকে। বিকেলে আবার জোহানের সাথে চার্চিল স্কয়ারও ঘুরতে গিয়েছিল। কথা তো অবশ্যই হয়েছে, একটু আধটু নয়, অনেক কথাই হয়েছে। তবে চার্চিল স্কয়ার থেকে ফিরে আর জোহানের সাথে দেখা হয়নি। ডিনারে হলো এই, সবার খাওয়া আগেই হয়ে গেল। মিতুলের হলো দেরিতে। খুব কষ্টে গলা দিয়ে খাবার নামিয়েছে। খাওয়া শেষ হলে রুমে না গিয়ে জোহানের রুমে এলো প্রথমে। জোহান টরন্টো যাবে বলে নিজের ব্যাগ প্যাক করছে। ও এসেছে টের পেয়েও তাকালো না। মিতুল বলল, ডিনারে কিছু খেলে না কেন? জোহান মিতুলের দিকে তাকালো না। নিজের কাজ অব্যাহত রেখে বলল, এমনি। সত্যি এমনি? হুম। মিতুল আর কিছু বলতে পারলো না। বুকের মাঝে চিনচিনে একটা ব্যথা হচ্ছে। কিছু না বলেই চলে এলো। রাতের ঘুমটা আড়ি করে বসলো। চোখে ধরা দেবে না বলে জেদ ধরেছে। মিতুল বিছানায় শুয়ে থাকতে পারলো না বেশি সময়। 15 মিনিটের মাথায় উঠে গেল। এসে দাঁড়ালো জানালার কাছে। অ্যাডমন্টন রাতের অন্ধকারে নিঃশ্বাস নিচ্ছে। এই নিঃশ্বাস যেন মর্মান্তিক। হৃদয় চৌচির হয় ও বাইরে তাকিয়ে থাকতে পারলো না। চোখ ফিরিয়ে আনলো। দৃষ্টি পড়ল বাম হাতে। কালো হেয়ার রাবারটা হাতে বন্দি। মিতুল আলতো করে পরশ বোলালো হেয়ার রাবারের গায়ে। মোবাইলে মেসেজ আসার শব্দে ওর চোখ বিছানায় গেল। মন বলছে জোহান মেসেজ পাঠিয়েছে। দৌড়ে এলো। হ্যাঁ, জোহানের মেসেজ। মিতুলের কষ্ট মনে একটু আনন্দ অনুভব হলো। মেসেজ সিন করে দেখলো, তুমি কি ঘুমিয়েছ? বোধহয় ঘুমো নেই। লনে এসো, বসে আছি। 2 মগ কফিতে শেষ রাত্রি কাটুক তোমার সাথে। শেষ রাত্রি লেখাটা দেখে মিতুলের বুক হু হু করে উঠল। কি ছিল এই কথাতে? হৃদয়ে লাগলো খুব। মিতুল রুম থেকে বের হলো। বাড়ি নিস্তব্ধ, ঘুমন্তপুরী। সারাদিনের ক্লান্তি শেষে সবাই এখন ঘুমে বিভোর। শুধু দুজন জাগ্রত মানুষের অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে। প্রবেশ দরজা খুলতে একটু চাপা শব্দ হলো। নিস্তব্ধ পরিবেশে চাপা শব্দটাও যেন একটু জোরে শোনালো। মিতুল ঘর থেকে বের হয়ে আবার চেপে রাখলো দরজাটা। আকাশের গায়ে বাঁকা একটা চাঁদ দেখা যাচ্ছে। সে চাঁদ আলো ছড়াচ্ছে না তেমন। এই আবছা চাঁদের আলো আর রাস্তার ল্যাম্পপোস্টের ক্ষীণ আলোতে দেখতে পেল জোহান বাম পাশের ইজি চেয়ারটায় বসে আছে। মিতুল এগিয়ে এলো। নিশ্চুপ বসলো জোহানের পাশের চেয়ারটায়। জোহানও শব্দহীন কফির মগটা এগিয়ে দিল ওর দিকে। মিতুল নিল। কোনো কথা আসছে না ওর মাঝে। মস্তিষ্ক বলার জন্য শব্দ সাজিয়ে একটা বাক্য তৈরি করতে অক্ষম এই মুহূর্তে। 2-3 মিনিট নীরবে কেটে গেল। প্রথম কথা বলল জোহান। জানো মিতুল, আমার আগে বাড়িতে থাকতে ভালো লাগতো না। আমি স্বাচ্ছন্দ্য বোধ করতাম না বাড়িতে থাকতে। একাকিত্ব লাগতাম। বেশিরভাগ সময় বাইরে কাটাতাম। কিন্তু যেই থেকে তুমি এসছো সেই থেকে আমার বেশিরভাগ সময় বাড়িতেই কেটেছে। এখন বাড়ি থাকতেই ভালো লাগে আমার। একাকিত্ব বোধটা আর হয় না। জোহানের কণ্ঠ ধীর এবং শান্ত। জোহানের এই ধীর শান্ত কথাগুলোর গাঢ় দাগ কেটে দিল মিতুলের মনে। জোহান আবার বলতে লাগলো, যেদিন তুমি প্রথম দেখেছিলাম সেদিন তোমার উপর খুব বিরক্ত লেগেছিল আমার। কতটা বিরক্ত লেগেছিল সেটা বলতে পারবো না আমি।
ক্যামেরার কাছে গিয়ে অনেক কিছু বলেছিলাম বিরক্তি নিয়ে। জিজ্ঞেস করেছিলাম ওই সিক গার্লটা কে। ক্যামেরা বলেছিল বাংলাদেশ থেকে এসছো তুমি, 3 মাসের ভিসা নিয়ে আমাদের বাড়িতে থাকবে। কথাটা শুনে খুব মেজাজ খারাপ হয়েছিল। পরের দিন যখন শুনলাম তুমি ক্যামেরার কাছে গিয়ে আমার কথা জিজ্ঞেস করেছ এবং আমাকে উদ্ভট মদখোর বলেছ, তখন অনেক রাগ হলো আমার। এই রাগটা তোমার উপর কীভাবে মেটাবো সেটাই ভাবছিলাম আমি মনে মনে। সুযোগটা মম করে দিয়েছিল, তোমাকে বাইরে ঘুরতে নিয়ে যেতে বলেছিল মম। আমার মনে হয়েছিল এটি মোক্ষম সুযোগ তোমার উপর রাগ মেটানোর, তাই কোনো কথা ছাড়ে রাজি হয়ে গিয়েছিলাম তোমাকে ঘুরতে নিয়ে যেতে। পেছনে না বসে সামনে এসে বসতে বলেছিলাম বলে তুমি রাগ করে আমার গাড়িতে উঠলে, রাগে ফুলো নাক নিয়ে বসলে আমার পাশে। তোমার এই রাগে ফুলো নাকটাই আসলে সব শেষ করে দিয়েছিল। আমার এত এত জমানো রাগ তোমার এই রাগে ফুলো নাকটার জন্য শেষ হয়ে যায়। আমি ধারণা করেছিলাম তোমার রাগ খুব বেশি। এই বেশির পরিমাণটা ঠিক কত সেটা যাচাই করতে হঠাৎ ইচ্ছে হয়েছিল আমার। তাই যখন তুমি তোমার নাম বলেছিলে আমি ইচ্ছে করে তোমার নামকে তুলতুল বলেছিলাম। পরে মনে হলো তুলতুল নামটা তোমার সাথে খুব ভালো খাপ খেয়েছে। তোমাকে নাক ফুলো তুলতুলো বললে মন্দ হবে না। জোহান এইটুকু বলেই থামলো। মিতুলের একটু চিন্তা বোধ হলো, ওর রাগ কি আসলেই বেশি? তুলতুল নামটা শুনে যে তুমি বেশ রেগে গিয়েছিলে সেটা বুঝতে পেরেছিলাম। যদিও তুমি তোমার রাগটা প্রকাশ করোনি আমার কাছে। আমার হঠাৎ মনে হলো তোমাকে কেন যেন রাগাতে ভালো লাগছে আমার। আরও অনেক কিছু বললাম তাই তোমাকে রাগানোর জন্য। আর তুমি কেমন করে রেগে গেলে সেটা তো। কথা শেষ না করে হাসলো জোহান। তোমাকে রাগানোটা আমি দৈনন্দিন রুটিনের ভিতর রেখেছিলাম। তোমার এই রাগে ফুলন একটা সবসময় দেখতে ইচ্ছে করতো আমার। আর তুমি রেগেও যে যাও সহজে, সেজন্য আরও বেশি সুবিধা, ইচ্ছেটা অপূর্ণ থাকে না। মিতুল চুপচাপ শুনতে লাগলো জোহানের কথা। দুজনের একজনেরও কফির মগে চুমুক দেওয়া হচ্ছে না। জোহান অন্য প্রসঙ্গে আসলো। কার্লের সাথে প্রথম মিটের দিন তোমার খুশি মাখা মুখ, তোমার কথা বলার ধরন দেখে বুঝতে পেরেছিলাম কার্লের প্রতি তোমার একটা অনুভূতির সৃষ্টি হয়েছে। তখন আমার খুব রাগ হয়েছিল, হিংসা হয়েছিল। মোটেই সহ্য করতে পারিনি আমি ওটা। তাই তোমাকে হাত ধরে টেনে নিয়ে এসেছিলাম। তোমার সাথে রাগারাগি হলো গাড়িতে বসে। রাগের মাথায় তোমাকে রাগিয়ে দিলাম গাড়ি থেকে। বাড়িতে এসে খুব অস্থিরতা পড়ে গেলাম। শুধু ভাবতে লাগলাম কার্লের ব্যাপারটা। এমন কেন লেগেছিল আমার, কেন একদমই সহ্য করতে পারছিলাম না। সারা রাত ধরে শুধু এটা ভেবে গেলাম। যখন তোমার প্রতি আমার ভালো লাগা ছিল শুধু, তখনও বুঝ করতে পারিনি তোমার প্রতি আমার ভালো লাগাটা ঠিক অন্য রকমের। এটা বুঝতে পেরেছিলাম সেকেন্ড টাইম যখন কার্লির সাথে দেখেছিলাম তোমাকে। সেদিন কার্লির সাথে দেখে আরও বেশি রাগ হয়েছিল। ইচ্ছে করছিল কফি শপ থেকে টেনে নিয়ে আসে তোমাকে, কিন্তু শেষ পর্যন্ত আমি আমার ইচ্ছাটা দমিয়ে রাখলাম। সেদিন বাড়িতে এসে আবার অস্থিরতা শুরু হলো আমার। আমার মোটেই সন্দেহ হতো না কার্লের সাথে তোমাকে কেন এমন হচ্ছিল। ভাবলাম, খুব গভীরভাবে ভাবলাম। তখন আমার মনে হয়েছে তোমার প্রতি আমার ভালো লাগাটা আস্তে আস্তে ভালোবাসার দিকে ধাবিত হচ্ছে। তারপরে আমি কার্লের ব্যাপারে খোঁজ নিয়েছিলাম। জানতে পেরেছিলাম ওর গার্লফ্রেন্ড আছে এবং তার সাথে ওনার এঙ্গেজড হয়ে গেছে। তবু ওর সাথে তোমার দেখা সাক্ষাৎ আমার সহ্য হতো না। মিতুল বিস্ময়ের ঘুরে বলে উঠল, তুমি এত আগে থেকে জানতে কার্লের গার্লফ্রেন্ড আছে? তুমি খোঁজ নিয়েছিল ওর ব্যাপারে, কিন্তু আমাকে যে বললে একটা মেয়ের সাথে কালকে ঘুরতে দেখে তুমি ধারণা করেছো ওটা কার্লের গার্লফ্রেন্ড। যদি এত আগে থেকে জানতে তাহলে আমাকে বলনি কেন? দেখতে চেয়েছিলাম ঠিক কি হয়, কারণ আমার মনে হয়েছিল কার্লের প্রতি তোমার যে অনুভূতি আছে সেটা প্রকৃত অনুভূতি নয়, ওটা কেবল ভালো লাগার মধ্যে সীমাবদ্ধ। আমি বুঝতে পেরেছিলাম শুধু আমার নয়, তোমার একটা অনুভূতি তৈরি হচ্ছে আমার প্রতি, যেটা কিনা আসল। মিতুল কি বলবে কিছুই বুঝতে পারছে না। জোহান শুকনো ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, তোমার প্রতি আমার অনুভূতি আছে সেটা আমি সহজে বুঝতে পারলেও আমার প্রতি যে তোমার অনুভূতি আছে সেটা বুঝতে পারো না তুমি। মনে মনে আমার জন্য অনুভূতি থাকলেও তুমি সেটা বোঝার চেষ্টা করো নি। তুমি ছুটেছ কার্লের পেছনে। তোমার আসল অনুভূতি তুমি হয়তো বুঝতে না পারার মাঝে কার্লে ছিল প্রতিবন্ধকতা। কার্ল ছিল বলে তুমি আমার প্রতি নিজের অনুভূতি বুঝতে পারো নি, হয়তো ভাবতেই চাওনি এটা নিয়ে। মিতুলের হঠাৎ নিজেকে গাধা মনে হলো। জোহান এত সহজেই ব্যাপারটা বুঝতে পারলো, আর ও কিনা এত কিছুর পরও বুঝতে পারেনি। জোহান কতবার কতভাবে কত কি বলল তাও বুঝতে পারেনি। জোহারের ভাবনা মাথায় এলে জোর করে সে ভাবনা বন্ধ করে দিত। এখন বুঝতে পারে সব। এখন এগুলো পানির মতো পরিষ্কার ওর কাছে। তবে দোষ তো শুধু নিজের দিলেই চলবে না, জোহানেরও দোষ ছিল। জোহান যখন কথাগুলো বলতো তখনই ভাবনায় ডুবে যেত।
যখন একটু ভাবনায় গভীরে পৌঁছাতো ঠিক তখনই জোহান নিজে এসে ওর ভাবনায় ছেদ ফেলতো। সবসময় ঘুরিয়ে পিছিয়ে বলতো, সহজভাবে তো বলতো না কখনো। জোহানের কণ্ঠ কানে এলো আবার। ও, আর একটা কথা, তোমার নিশ্চয় মনে আছে যেদিন আমরা রেকর্ডের বাসায় পার্টি শেষে বাড়ি ফিরছিলাম, তখন আমাকে মেরেছিল ওই 4 জন। হুম, মনে আছে। ওই দিন আমি ইচ্ছাকৃতভাবে মার খেয়েছি। জোহানের কথা শুনে মিতুল বিস্মিত হলো। ইচ্ছাকৃতভাবে মানে? হ্যাঁ, আমি তো ওই দিন গাড়ি না থামিয়ে সোজা চালিয়ে আসতে পারতাম। ওরা ভয় পেয়ে উল্টো রাস্তা থেকে পালাতো, কিন্তু আমি তা করিনি। তুমি সাথে না থাকলে গাড়ি না থামিয়ে সোজা চালিয়ে আসতাম। তুমি সাথে ছিলে বলে করিনি ওটা, কারণ আমি চাইছিলাম তুমি আমাকে মার খেতে দেখো। মিতুল কিছুই বুঝতে পারছে না জোহান কেন ওকে দেখানোর জন্য মার খেলো। আমি দেখতে চাইছিলাম আমাকে মার খেতে দেখে তুমি ঠিক কতটা উতলা হও। আমি দেখেছি সেটা। আমি মার খাওয়ার পর আমার মম কখনো আমার জন্য এতটা উতলা হয়নি। সে বিরক্ত বোধ করত, কিন্তু তোমার মাঝে আমি সেটা দেখেছি, যেটা আমি দেখতে চেয়েছিলাম। মিতুলের হৃদয়ে শুভ্র অনুভূতি ছুঁয়ে গেল। আমার মম আগের মতো অতটা উদাসীন আচরণ করেন আমার সাথে। যখন ছোট ছিলাম তখন একটু বেশি কেয়ারলেস ছিল সে আমার প্রতি, কিন্তু বড় হওয়ার পর সে যেন কিছুটা কেয়ারিং হয়েছে আমার প্রতি। তোমার মম কিছুটা নয় জোহান, একসময় অনেকটা কেয়ার করবে তোমার। এটা কি সান্ত্বনা? না, এটা আমার মনের কথা। আমার মন বলছে তোমার আর তোমার মমের মাঝে দূরত্বটা ঘুচে যাবে একদিন। তোমার ব্রাদারের মতোই ভালোবাসবে সে তোমায়। জোহান কিছু বলল না, শুধু নিঝুম হাসির রেখা দেখা গেল ঠোঁটের কোণে। ক্ষণিকের জন্য নীরবতা নামলো। প্রথমে নীরবতা ভাঙল মিতুল, ভীত কণ্ঠে বলল, কারো যদি এখন ঘুম ভেঙে যায় আর আমাদের যদি এখানে একসাথে দেখে ফেলে তাহলে কি হবে? দেখে ফেলে ভালোই হতো, কিন্তু আফসোস কেউ দেখবে না। দেখে ফেললে ভালো হতো কেন? বলে দিতে সুবিধা হতো। মিতুল প্রথমে বুঝতে পারল না জোহান কি বলে দেওয়ার কথা বলছে। যখন কথাটা বুঝতে পারলো তখন বলে উঠল, এই না না না, আমাদের ব্যাপারে এখন কাউকে কিছু বলবে না। আমার আব্বু খুব কঠোর। যদি এইটা ভাবে জানতে পারে তাহলে বিশাল কেলেঙ্কারি হয়ে যাবে। কেলেঙ্কারি হবে? কি কেলেঙ্কারি হবে সেটা ঠিক আমি জানি না, তবে ধারণা করতে পারছি হয় আমাকে বাড়ি থেকে বের করে দিবে, নয়তো অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। মিতুলের কথা শুনে হেসে উঠল জোহান। কি ব্যাপার, হাসছো কেন? আমার কথা কি মজা মনে হচ্ছে? মিতুল, কাউকে বাড়ি থেকে বের করে দেওয়া এবং অন্য কোথাও বিয়ে দিয়ে দেওয়া কি এতই সহজ? ঠিক আছে, তোমার যদি বাড়ি থেকে বের করে দেয় তাহলে আমি কানাডা নিয়ে আসবো তোমায়। আর যদি অন্য কোথাও বিয়ে দিতে চায় তাহলে সে ছেলের নাকি খুশি মেরে ফাটিয়ে দেব। মারামারিতে ভালোই পারদর্শী আমি। এটা মজা নয় জোহান, সিরিয়াস। এই ব্যাপারটা এইভাবে জানানো যাবে না কাউকে, ধীরে ধীরে বোঝাতে হবে। কতটা ধীর? যতটা সম্ভব। আমি কিন্তু এত ধীর স্বভাবের নই, খুবই ফাস্ট। এর মানে কি তুমি দ্রুত বলে দিবে? দেখি। দেখতে গিয়ে আমাকে ফুটপাতে নামিয়ে দাও। জোহান হাসলো একটু, তারপর আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বলল, সময়টাকে দ্রুত কেটে গেছে। আমার কেন মনে হচ্ছে যে তোমার কানাডাতে এখনো 3 মাস পূরণ হয়নি। এটা কি আমার ভুল নাকি সময়ের? মিতুল যে কষ্টটা একটু ভুলে গিয়েছিল সেই কষ্টটা আবারও হৃদয়ে ছেয়ে ফেলল ওর। ও আনমনে বলে ফেলল, এটা হৃদয়ের ভুল। কেটে গেল অনেকটা সময়। জোহান একসময় বলল, তোমার ঘুমানো উচিত এখন। কানাডা থেকে বাংলাদেশে কম জার্নি নয়। আরও কিছুটা সময় থাকি না, কাল থেকে তো আর একসাথে থাকা হবে না আমাদের। দুজন থাকবো পৃথিবীর 2 প্রান্তে, দীর্ঘ একটা ব্যবধান। এই দীর্ঘ ব্যবধানের সমাপ্তি কবে ঘটবে সেটা তো কেউই জানি না। মিতুলের কথা জোহানের গলা থেকে স্বর কেড়ে নিল। হৃদয়ে জন্ম নিল এক দুঃসহ ব্যথার উপস্থিতি। থাকা হলো এখানে কিছুটা সময়, তবে খুব নীরব। পরিবেশ নীরব হলেও ভিতরে ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু সেই ঝড় গোপনীয়। ভিতরে বয়ে চলা এই ঝড় যদি বাইরে প্রকাশ পেত তবে পরিবেশ আর তার নীরবতা ধরে রাখতে পারত না। আজকে সকালটাই শুরু হলো ভীষণ তিক্ততা নিয়ে। জীবনে এত তিক্ত সকাল আর আসেনি মিতুলের। কালকে সারা রাত চোখে ঘুম ছিল না, যা ছিল তা হলো কেবল আকুলতা। আজকে কানাডা থেকে বিদায়ের দিন। ওর বিদায়ের আগে জোহান বিদায় জানাবে ওকে, আজ শেষবারের মতো দেখতে পাবে জোহানকে। মিতুলের হৃদয় চৌচির হয়ে যাচ্ছে। এতটা কষ্ট জীবন আর কবে পেয়েছিল? মিতুলের ভাবনায় এমন কষ্টের কোনো সময় ধরা দিচ্ছে না। ঘড়িতে এখন সকাল 5টা চলছে। এক্ষুনি হয়তো জোহান বেরিয়ে পড়বে এয়ারপোর্টের উদ্দেশ্যে। মিতুল শেষ
ক্ষণটি গুনছে। সময়টা না ফুরালেই ভালো হতো। দরজা নকের শব্দে মিতুলের হৃদয় কেঁপে ওঠে। জোহান এসেছে। শেষ দেখা করতে এসেছে জোহান ওর সাথে। মিতুলের কান্না উগড়ে উঠতে চাইছে। কষ্ট হলেও অশ্রু চেপে রাখলো। দরজা আনলক করেই রেখেছে জোহানের জন্য। এখান থেকে জোহানকে বলবে দরজা আনলক করা বা নিজে ভেজানো দরজাটা খুলবে গিয়ে। সেসব কিছুই করতে পারল না মিতুল। উইন্ডোর কাছে দাঁড়িয়ে শুধু ভেজানো দরজার দিকে তাকিয়ে রইল। জোহান বোধহয় বুঝতে পারলো দরজা লক করা নয়। দরজা খুলল। জোহানের মুখ দেখে মিতুলের কষ্ট আরো বেড়ে গেল। এটাই সামনাসামনি জোহানকে শেষ দেখা। জোহান ভিতরে ঢুকে দরজাটা আবার ভিজিয়ে রাখলো। ধীর পায়ে এগিয়ে এলো মিতুলের দিকে। মিতুল জোহানের মুখখানিতে তাকিয়ে রইল। জোহানের চোখ কেমন লাল। রাতে ঘুমায়নি জোহান, এতটুকুও ঘুমায়নি। মিতুলের বুঝতে সমস্যা হলো না সেটা। জোহান সামনে এসে দাঁড়িয়ে হাত বাড়ালো মিতুলের গলার দিকে। মিতুলের কালো চুলের নিচ ডিঙিয়ে ঘাড়ের পেছনে হাত নিয়ে ছোট্ট একটা নেকলেস পরিয়ে দিতে দিতে বলল, ড্যাডের ডলারে কিনে নে, নিজের জমানো ডলারে কিনেছি এটা। নেকলেস পরানো হলে জোহান হাত দিয়ে মিতুলের চুল কিছুটা ছড়িয়ে দিয়ে হাত সরিয়ে আনলো। মিতুলের গলার দিকে তাকালো। ফর্সা গলা একটা ছোট্ট ডায়মন্ড চকচক করছে। মিতুল এখনো অভিভূত। বিবশ মনে হাত বাড়িয়ে গলার নেকলেসটা স্পর্শ করলো। চোখ তুলে তাকালো জোহানের দিকে। নিজের জমানো ডলারে জোহান ওর জন্য নেকলেস কিনেছে। মিতুলের ভিতরটা আরো আবেগী হয়ে উঠল। জোহান বলল, যাচ্ছি, দোয়া করো। গানের ব্যাপারটা যেন ভালো কিছু হয়। ফেমাস হয়ে তোমাকে প্রথম অটোগ্রাফ দেওয়ার সৌভাগ্য যেন দ্রুতই আসে। জোহান একটু সময়ের জন্য থামলো। তারপর আবার বলতে শুরু করলো, শুভ হোক তোমার যাত্রা। বাংলাদেশে ল্যান্ড করে জানিও আমায়। আর হ্যাঁ, তোমার রাগটা মানুষের সাথে একটু কম দেখিও, জমিয়ে রেখো আমার জন্য। যখন আমাদের আবার দেখা হবে তখন আমরা ঝগড়া করব, তখন সব রাগ আমার উপর ঝেড়ো। জোহান কথাটা কেবল শেষ করলো। এর মধ্যেই মিতুল জোহানের বুকের কাছের গেঞ্জির কিছু অংশ টেনে জোহানকে নুইয়ে ফেললো। খুব সযত্নে একটা চুমু এঁকে দিল জোহানের গালে। সাথে সাথে চোখের কোল ছাপিয়ে গড়িয়ে পড়ল অশ্রুধারা। মিতুল জোহানের দিকে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে ক্ষীণ কণ্ঠে বলল, মনে রেখো আমায়। জোহান কিংকর্তব্য বিমূঢ়। ওর সবকিছু অগোছালো হয়ে পড়ছে। ওর জীবনের সবচেয়ে কঠিন একটা মুহূর্ত হিসেবে এটাকে উল্লেখ করলে ভুল হবে না। বুকের ভেতরের অশান্ত ঢিপ ঢিপ শব্দটা দ্রুত থেকে আরো দ্রুত হচ্ছে। জোহান একটা শুকনো ঢোক গিলল। দুই হাতে মিতুলের গাল আলতো করে ধরে বলল, ভালোবাসি, আবার দেখা হবে আমাদের। আর দাঁড়ালো না জোহান। দ্রুত পায়ে দরজার দিকে এগোতে লাগলো। মিতুল তাকিয়ে রইল পেছন থেকে। দু চোখ থেকে টুপটাপ করে জলের ধারা নামতে লাগলো। কারো বিদায় এতটা হৃদয় বিদারক হয় জানা ছিল না ওর। আগে কখন এমন নির্মম বিদায়ের সাথে পরিচয় ছিল না। মিতুলের কান্নার সমাপ্তি পেল না আর। রুমের দরজা আটকে ভিতরে বসে কতটা কাঁদলো সেটা বাইরের কেউ জানল না। চাপা একটা ক্রন্দন শব্দ এই রুমের ভিতরেই গোপন রইল। যেদিন প্রথম কানাডা এসেছিল সেদিন শুধু ক্যামিলাকে পাঠানো হয়েছিল মিতুলকে আনতে। কিন্তু আজ যখন ও চলে যাচ্ছে তখন সবাই এলো ওকে এয়ারপোর্ট ছাড়তে। এমনকি সাদাত আঙ্কেলও এসেছেন। মিতুলের চলে যাওয়ার অন্তিম মুহূর্তে রেশমি আন্টি ওর কপালে চুমুকে বুকে জড়িয়ে ধরলেন ওকে, ঠিক যেমন প্রথম দিন জড়িয়ে ধরেছিলেন। রেশমি আন্টির বাহু বন্ধনে আবদ্ধ রত অবস্থায় মিতুল মনে মনে বলল, প্লিজ আন্টি, জোহানকে কষ্ট দিও না। একটু বেশি ভালোবেসো ওকে। ঠিক যেমনি জায়েনকে ভালোবাসো তেমনি ওকেও ভালোবেসো। ও তো তোমারই ছেলে। মিতুল কথাগুলো মুখে বলতে চাইছিল, কিন্তু সব কথা যে মুখে বলা যায় না। অনেক কথা অন্তরে গুমড়ে মরে। রেশমি নিজের বাহু বন্ধন থেকে মুক্ত করলেন মিতুলকে। বললেন, তোমাকে অনেক মনে পড়বে। এতদিনে খুব আপন হয়ে গেছো তুমি আমাদের। মিতুলের মাঝে মর্মভেদী কষ্ট ছেয়ে আছে। না জোহানের অমন মর্মান্তিক বিদায়ের সাথে পরিচিত ছিল ও, আর না নিজের এমন বিদায়ের সাথে কানাডায় থাকাকালীন এই শেষ সময়ে জোহানকে দেখার জন্য ওর মনটা হাহাকার করছে। মনে কষ্ট নিয়েও মিতুল স্বাভাবিক কণ্ঠে বলল, তোমাদের সবাইকেও আমি খুব মিস করব। তোমরাও খুব আপন হয়ে গেছো আমার। বাংলাদেশের মাটিতে গিয়ে তোমাদের প্রতিনিয়ত মনে পড়বে আমার। ক্যামিলার দিকে চোখ চলে যায় মিতুলের। এই মানুষটা শুরু থেকে প্রিয় ছিল ওর। ক্যামিলার কাছে এসে ক্যামিলাকে শক্ত করে জড়িয়ে ধরল। চোখের পাতায় তালা এঁটে বলল,
তোমাকে ভীষণ মিস করব ক্যামিলা। শুরু থেকে শেষ পর্যন্ত তুমি বেশ যত্ন নিয়েছো আমার। তুমি আমার অন্যতম প্রিয় একটা মানুষ। আই উইল মিস ইউ সো মাচ। মিতুলের কণ্ঠ একটু নিচু স্বরে কথাগুলো জানান দেয় ক্যামিলাকে। ক্যামিলা ছাড়া বাকি জনদের কানে কথাগুলো স্পষ্টভাবে ধরা দিল না। মিতুল ক্যামিলাকে ছেড়ে দিলে ক্যামিলা ওর মাথায় হাত বুলালো আলতো করে। মুখে মিষ্টি হাসির রেখা টেনে বলল, তোমাকেও মিস করব। আমাদের আবার দেখা হবে সেই আশা রাখি। সবাইকে যাওয়ার আগে কিছু না কিছু বলে যাচ্ছে, আমাকে কিছু বলবে না? মধ্য থেকে হুট করে বলে উঠল জাইন। মিতুল কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। মনে মনে কথা সাজিয়ে নিতে সময় লাগলো। হ্যাঁ, তোমাকে খুব মিস করব। ভালো থেকো। পৌঁছে জানিও কিন্তু। বললেন সাদাত আঙ্কেল। অবশ্যই জানাবো আঙ্কেল। আসি এখন, সময় হয়ে গেছে। রেশমি আন্টি বললেন, ভালো একটি যাত্রা কাটুক মাই চাইল্ড। মিতুল একটু হাসার চেষ্টা করলো। সবাইকে বিদায় জানিয়ে ঘুরে দাঁড়ালো যাওয়ার জন্য। মনে কালো ক্ষয়িষ্ণু মন খারাপের মেঘ নিয়ে পায়ে পায়ে এগিয়ে চলল। এমন মুহূর্তে জোহানকে মনে পড়ছে খুব। এই গানারের বুকে জোহানের সাথে কাটানো সুপ্ত মুখরতাগুলো ফেলে যাচ্ছে, আর সাথে নিয়ে যাচ্ছে স্মৃতি। এই স্মৃতিগুলোই খুব যন্ত্রণা দেবে মাঝে মাঝে, কারণ জোহানের সাথে আবার এমন করে সময় কাটানোর জন্য মন বিদ্রোহ করবে মাঝে মধ্যেই। মিতুল হাঁটতে হাঁটতে পেছন থেকে জাইনের কণ্ঠ শুনতে পেল। জাইনের কথা কেবল মিতুলের কানকে স্পর্শ করতে পারল, মন পর্যন্ত পৌঁছতে পারল না। মন ঘিরে যে এখন শুধু জোহান। জোহানের বিচরণে মন প্রাঙ্গণ পরিপূর্ণ। অন্য কিছু এখন এই মনে ধারণকৃত হওয়ার নয়। মিতুল যেতে যেতে মনের মাধুরী দিয়ে এই কানাডার বাতাসের সাথে একটি কথাই চড়িয়ে দিল নীরবে। ভালোবাসি জোহান, খুব বেশি ভালোবাসি। মিতুল যখন বাংলাদেশে পৌঁছলো তখন বাংলাদেশে রাত 9টা। দীর্ঘ 24 ঘন্টার জার্নি ছিল। ব্যাগপত্র নিয়ে বের হতেই দুই ভাইকে দেখতে পেল। আনন্দে অশ্রু ভরাট হলো মিতুলের চোখ। কতদিন পর দেখা। দূরে দাঁড়িয়েই মিতুল ভাইদের দেখে উঠল। ব্রো, ভাইয়া। তারপর ছুটে আসতে চাইলো ভাইদের কাছে, কিন্তু মাঝপথেই ঘটল বিপত্তি। ব্যাগপত্রের সাথে একটা পা বেকায়দায় লেগে বেঁকে বসলো। ধপাস করে মিতুল পড়ে গেল ফ্লোরে। আহ করে একটা শব্দ উচ্চারিত হলো ওর মুখ থেকে। মিতুল ভাইয়েরা উদ্বিগ্ন হয়ে ছুটে এলো ওর কাছে। ঠিক আছিস? মিতুল ভাইদের দিকে তাকিয়ে বলল, আই এম ওকে। মিতুলের ভাইরা মিতুলকে উঠে দাঁড়াতে সাহায্য করলো। না, পায়ে তেমন লাগেনি, ঠিকই আছে। এয়ারপোর্ট থেকে বের হয়ে মিতুল বুক ভরে নিঃশ্বাস নিল। অনেকদিন পর বাংলাদেশের বাতাস লাগলো গায়ে। প্রিয় স্বদেশ ওর। এই বাংলাদেশের ভূমিতেই তো ওর জন্ম, বেড়ে ওঠা। ওর কত আপন এই বাংলাদেশ। তবুও বাংলাদেশের মাটিতে পা রেখে ওর মনটা কানাডার জন্য কেমন করে উঠল। ঠিক কানাডার জন্যও নয়, জোহানের জন্য। আবার কবে জোহানের সাথে দেখা হবে ওর? বাংলাদেশের বৃষ্টিতে কবে ভিজবে জোহানের সাথে? মিতুলকে শটান হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মিলান, মানে মিতুলের বড় ভাই বলল, কিরে দাঁড়িয়ে আছিস কেন? গাড়িতে উঠ। ভাইয়ের কথায় মিতুলের সম্বিত ফিরল। গাড়ির পেছনের আসনে উঠে বসলো। ছোট ভাই নাবিলকে দেওয়া হলো ড্রাইভ করতে, আর পেছনে বসে ওরা দুই ভাই বোন গল্প জুড়ে বসলো। বড় ভাইয়ের সাথে মিতুলের একটু বেশিই ভাব। ওর বড় ভাইটাও প্রায় ওরই মতো। কানাডা কেমন দেখলি? রেশমি আন্টির ফ্যামিলি, বাড়িঘর সব কেমন ছিল? ভাইয়ের প্রশ্নে মিতুল সহজভাবে উত্তর দিল, ভালো ছিল সব। শুধু ভালো? না, খুব ভালো। আন্টির ছেলেরা ওরা কেমন ছিল? একজনের সাথে তো ভিডিও কলে কথা হলো, আরেকজনকে তো দেখেও নেই, আর কথাও হয়নি। জোহানের কথা আরো গভীরভাবে মনে পড়ে গেল মিতুলের। বলল, ভালো, ওনার ছেলেরা খুব ভালো। কতটা ভালো সেটা প্রকাশ করা কঠিন। একটা বদমাইশও যে এতটা ভালো হতে পারে জানতাম না আমি। শেষের কথাটা কিছুটা অস্পষ্ট শোনালো, ধরতে পারলো না কেউ। তাই নাবিল প্রশ্ন করলো, কি? না, কিছু না। পথে আসার সময় আরো অনেক কথা হলো ভাইদের সাথে। কানাডা থেকে তাদের জন্য কি কি এনেছে এসব অনেক কথাবার্তাই হলো। মিতুল ভাইদের জন্য তেমন কিছুই আনেনি, শুধু দুই ভাইয়ের জন্য 2টা ঘড়ি এনেছে। তবে ঘড়ি 2টা দামি, আর 2টো পারফিউমও এনেছে। এছাড়া রেশমি আন্টি ওর ফ্যামিলির সবার জন্য কেনাকাটা করেছিলেন, সেগুলো আছে। মিতুলরা থাকে একটা 8তলা বিল্ডিংয়ের 4 নম্বর ফ্ল্যাটে। এই বিল্ডিংটা ওদের নিজেদের, প্রতিটা ফ্ল্যাটই ভাড়া দেওয়া। এই বিল্ডিং থেকেও ভালোই আয় হয় ওদের। ফ্ল্যাটগুলো অনেক বড়।
রুমের সংখ্যাও বেশি এবং রুমগুলো আকৃতিতেও বড়, তাই ভাড়া একটু বেশি। এই বিল্ডিংয়ে শুধু ফ্যামিলি ভাড়া দেওয়া হয়। এই বাড়িটা ছাড়াও ওদের আরও দুটো বাড়ি আছে ঢাকায়। কলিং বেল চাপতেই মিতুলের মা দরজা খুলে দিল। মিতুল একটু ভালো করে দেখলো মাকে। ফর্সা গোলগাল একটি মুখ, নাকে গোল্ডের নোজ পিন বসে আছে, পরনে কালো রঙের 3 পিস। মিতুলের মনে হলো এই 3 মাসে মায়ের একটুও পরিবর্তন হয়নি, ঠিক আগের মতোই আছে। মাকে দেখে মিতুলের আবেগ সব ঠুকরে উঠল। ও স্থির থাকতে পারল না, জড়িয়ে ধরল মাকে। অশ্রু ঝরিয়ে ফেললো চোখ থেকে। তোমায় মিস করেছি মা, অনেক বেশি মিস করেছি। মাহিরার ভিতরটাও আবেগী হয়ে উঠেছে, তবে বেশিক্ষণ মেয়েকে বুকে রাখলেন না। ছাড়িয়ে নিতে নিতে বললেন, হয়েছে হয়েছে, স্যার এবার। মিতুল সোফায় বসা বাবার দিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালোই। জানি নিশ্চয়ই খুব ক্লান্তিকর ছিল। রুমে গিয়ে ফ্রেশ হও আগে, তারপর খাওয়া দাওয়া করে ঘুম দাও। মিতুল একটু হেসে বলল, ঠিক আছে। অশ্রু ল্যাপটানো চোখের হাসি মুখটা অদ্ভুত দেখালো মিতুলে। মিতুল হাতের লাগেজটা নিয়ে নিজের রুমের দিকে গেল। ওর রুমটা লিভিং রুম থেকে অদৃশ্যমান। মিতুলের আরেকটা লাগেজ নাবিল পৌঁছে দিল রুমে। মিতুল চাইলে ভাইদের হাতেই দুটো লাগেজই ছেড়ে দিতে পারত, নিজের কষ্ট করতে হতো না, কিন্তু ও ছাড়েনি। এটার ভিতরই আছে জোহান এবং ওর সুন্দর একটি মুহূর্তের ক্যামেরা বন্দি ছবি। মিতুল রুমের দরজা আটকে নিজের রুমটায় চোখ বোলালো, এ মাথা থেকে ও মাথা। 3 মাস পর নিজের রুমে দাঁড়িয়ে আছে ও। সবকিছুই ঠিক যেমন রেখে গিয়েছিল তেমনই আছে। মা যত্ন নিয়েছে এই রুমটার। মিতুল প্রথমেই লাগেজ খুললো, জামা কাপড়ের নিচ থেকে বের করলো ওর আর জোহানের ছবিটা দেখেই হৃদয় কেঁদে উঠল। চোখের কোল টপকে 2 ফোঁটা জল গালবে গড়িয়ে পড়ল ছবিটার ওপর। শক্ত কাজ ভেদ করে অশ্রুটুকু ছুঁতে পারল না ছবির দেহকে। মিতুল গভীর ভালোবাসায় একটা চুমু খেলো ছবিতে থাকা জোহানকে। ইতোমধ্যে ভীষণ মিস করছে জোহানকে। মিতুল ছবিটা আরো কিছুক্ষণ দেখলো, তারপর আবারও ঢুকিয়ে রাখলো লাগেজে। এরপর গিয়ে দাঁড়ালো আয়নার সামনে। চেহারার অবস্থা মোটেই ভালো না। চোখের নিচটা কেমন কালো দেখাচ্ছে, ঠোঁট দুটো শুকনো, চুলের অবস্থা আছে ঠিকঠাক। মিতুলের চোখ গলায় আটকে গেল। হাত বাড়িয়ে জোহানের দেওয়া নেকলেস স্পর্শ করলো। জোহানের বিদায়ের শেষ মুহূর্তটা মনে পড়ছে। মিতুলের চোখে আবারও অশ্রু ভিড় জমালো। কি করে থাকবে ও জোহানকে ছাড়া? মিতুল প্রথমে চাইলো ফ্রেশ না হয়ে ঘুমিয়ে পড়বে। ভীষণ ক্লান্ত লাগছে। যেদিন এত দীর্ঘ জার্নি করে কানাডা পৌঁছেছিল সেদিন এত ক্লান্ত অনুভব হয়নি, কিন্তু আজ দেশে ফিরে হচ্ছে। ক্লান্তি যেন একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে ওকে। ও শেষমেশ ফ্রেশ না হয়ে ঘুমানোর চিন্তা বাদ দিল। ওয়াশরুম ঢুকে হাত মুখ ধুয়ে নিল। গোসলটা বাদ রাখলো ক্লান্তির জন্যে। গোসল করতে তো অনেক টাইম লাগবে। গোসলটা ঘুম থেকে ওঠার পর করবে না, শুধু হাত মুখ ধুয়ে শান্তি আসছে না। ঠিক করলো গোসলটা এখনই সেরে নেবে, তাতে ক্লান্তিটা হয়তো কমবে একটু, আর ঘুমটাও ভালো হবে। একটু দেরি হয় হোক। মিতুল গোসল করে নিল। ড্রাই মেশিন দিয়ে চুলগুলো শুকিয়ে নেবে ইচ্ছাও হলো না। ভেজা চুল নিয়েই শুয়ে পড়বে ঠিক করলো। এর মাঝেই মায়ের ডাক এলো কানে, খেতে ডাকছে। মিতুলের এখন খাওয়ার ইচ্ছে নেই, ওর ইচ্ছে এখন ঘুমের। মাকে জানান দিল কথাটা। আমি এখন খাবো না মা, পরে খাবো, একটু ঘুমাবো এখন। মাহিরা কথা শুনলেন না। এখন ঘুমালে তোমার ঘুম কখন ভাঙবে তার কোনো ঠিক নেই। দেখা যাবে রাত 1টায় উঠে চোরের মতো খাবার খুঁজে বেড়াবে। এখনই খেতে এসো। মা কথাটা ভুল বলল। ও কি এই বাড়িতে নতুন? খাবার কোথায় রাখা থাকে সেটা তো ও জানেই। চোরের মতো খাবার খুঁজে বেড়ানোর তো কোনো প্রয়োজন নেই। তবুও মিতুল মায়ের কথা অমান্য করতে পারল না। তাড়াতাড়ি এসো। মাহিরা আরও একবার আসার তাগিদ জানালেন। মিতুল বাধ্য মেয়ের মতো এলো কিচেনে। কিচেনের একপাশে ডাইনিং টেবিল, শুধু মিতুলই উপস্থিত, আর কেউ নেই। আপু, ভাইয়েরা খাবে না? তারা আরো পরে খাবে, তুমি খেয়ে নাও। টেবিলে মিতুলের খাবার সাজানো, বেসিনে হাত ধুয়ে খেতে বসলো। এক লোকমা মুখে তুলতেই মনে পড়ে গেল জোহানকে। শেষ দিন জোহানকে খাইয়ে দিয়েছিল, আবার কবে খাইয়ে দেওয়ার সৌভাগ্য হবে। মাহিরা মিতুলের পাশের চেয়ারটা টেনে বসলেন। জোহানকে ভাবতে গিয়ে মিতুলের খাওয়া থেমে গিয়েছিল। মাকে পাশে বসতে দেখে দ্রুত খেতে লাগলো। তারপর কেমন দেখলে তোমার রেশমি আন্টিকে? মায়ের প্রশ্ন শুনে মিতুল একটু থমকাল। মায়ের প্রশ্নটা একটু গরমিল লাগছে ওর কাছে। মা কি প্রশ্ন করতে ভুল করেছে?
ও তো কানাডা ভ্রমণ শেষে বাংলাদেশ ফিরল, সুতরাং মায়ের প্রশ্নটা তো এমন হওয়া উচিত ছিল, তারপর কেমন দেখলে কানাডা, তা না করে এটা কেমন প্রশ্ন করলো। হবে হয়তো একটু মিস্টেক হয়ে গেছে মায়ের, বলল। হ্যাঁ ভালো, রেশমি আন্টি খুব ভালো একজন মানুষ, শুধু মিতুল বলতে গিয়েও থামলো। রেশমি আন্টি যে জোহানের প্রতি উদাসীন, সেটা কি মায়ের কাছে বলা ঠিক হবে? থেমে গেলে কেন? শুধু কি? মিতুল থতমত খেয়ে গেল। কি বলবে ভাবতে ভাবতেই বলে ফেললো, তেমন কিছু না, শুধু ওনারা একটু বেশি ধনী। মায়েরা হেসে ফেললেন মেয়ের কথায়। তার মেয়েটা বরাবরই এরকম। ধনী তো কি হয়েছে? তোমার কি থাকতে কোনো সমস্যা হয়েছে? মিতুল না বোধক মাথা নাড়ল। মাহিরা বললেন, রেশমি ভালো সেটা তো বুঝলাম, কিন্তু ওর ছেলেরা কেমন? ভালো। দুজনেই ভালো। শুনেছি ওর ছোট ছেলেটা নাকি ওর কোনো কথাই শোনে না, কাজ বাজ কিছুই করে না, সারাদিন টই টই করে ঘুরে বেড়ায়, আবার মদও নাকি খায়। মা গলাটা কেমন করে যেন বললেন কথাগুলো। মিতুলের একটু ভালো লাগলো না। বেশ গায়ে লাগলো জোহানের সম্পর্কে এমন কথা শুনতে। ও কাঠ গলায় জিজ্ঞেস করলো, কে বলেছে তোমাকে এসব? রেশমি নিজেই তো বলল, একদিন ওর ছেলেদের নিয়ে কথা হচ্ছিল, তখন বলল ওর বড় ছেলে ধারের কাছেও নেই, ওর ছোট ছেলেটা মোটেও কথা শোনে না, নিজের ইচ্ছে মতো চলে। রেশমি তো বেশ চিন্তায় আছে ওর ছোট ছেলেটাকে নিয়ে। তাই নাকি? আমি নিজে এরকম কিছু কখনো দেখিনি, আর ছোট ছেলেকেও বেশ ভালোই দেখেছি। তার কথা শুনে না এমন তো কিছু দেখলাম না। রেশমি আন্টি তো আমাকে প্রথম তার ছোট ছেলের সাথেই ঘুরতে পাঠিয়েছিল। রেশমি আন্টি যখন তার ছোট ছেলেকে বলেছিল আমাকে বাইরে ঘুরতে নিয়ে যেতে, তখন তো তার ছোট ছেলে বিনা কথাতেই রাজি হয়ে গিয়েছিল। যদি কথাই না শুনতো তাহলে এভাবে মেনে নিত মায়ের কথা। আর কাজবাজ, ও অবশ্যই কাজ করে। ও একজন সিঙ্গার, গান করে, ওর অ্যালবামও বের হয়েছে, খুব শীঘ্রই একটা গ্রুপের সাথেও অ্যাড হয়ে যাবে। আর মত? মিতুল এই অবস্থায় একটু দমে গেল, তবে থেমে গেল না, বলল, হ্যাঁ, আগে মাঝে মধ্যে একটু একটু মদ খেত। যখন প্রথম গিয়েছিলাম সে সময় দেখেছিলাম 1-2 বার খেতে, তবে এখন আর খায় না, মদ ছুঁয়েও দেখে না। ওহ বেশ, বুঝলাম। রেশমির বড় ছেলের কথা বলো এখন। কেমন দেখলে বড় ছেলেকে? মিতুলের মাথায় জাইনের সম্পর্কে বলার জন্য অহংকারী শব্দটা ছাড়া আর কিছু আসছে না। কিন্তু এটা তো আর মাকে বলা যায় না। বাংলাদেশ ফিরেই যদি বদনাম শুরু করে দেয়, সেটা কি ভালো দেখায়? বলল, খারাপ না, বড় চাকরি করে, অনেক ডলার কামায়, ভালোই। দেখতে শুনতে? দেখতে শুনতেও ভালো, ফর্সা, চেহারা ভালো, লম্বা। ওরা 2 ভাই খুব লম্বা, একই হাইট। মিতুলের ভালো লাগছে না জাইনের কথা শুনতে। রেশমি আন্টি বড় ছেলের এত সুনাম গাইলো, আর ছোট ছেলের কি না দুর্নাম। বড় ছেলের সম্পর্কে যে সুনাম গাইলো তাও তো ভুল। জাইন নাকি ভদ্র, ভদ্র না চাই? একটা অহংকারী কি করে ভদ্র হয়? ভদ্র মুখোশধারী শয়তান হতে পারে। মিতুল খাওয়া দাওয়া শেষে বিছানায় এসে গা এলিয়ে দিল। শান্তির সাগরে ডুবে গেল যেন। কতদিন পর আবার নিজের বিছানায় শুয়েছে। এই বালিশ, বিছানার চাদর, এই রুম সবই ওর নিজস্ব আপন। তবে 3 মাসের জন্য রেশমি আন্টির বাড়ির এই রুমটাও ওর কম আপন ছিল না। মনে হচ্ছিল ওটা যেন ওর নিজেরই রুম। অনেক বছর থেকেছে ওই রুমে। মিতুল বিভিন্ন টুকিটাকি ভাবনায় ডুবে গেল। হঠাৎ একসময় মনে পড়লো বাংলাদেশে পৌঁছে গেছে, সেটা জোহানকে জানানো হয়নি। জোহান জানাতে বলেছিল ওকে। মিতুল দ্রুত শোয়া থেকে উঠে গেল। ব্যাগ কোথায় ওর? ব্যাগ ওয়ার্ড্রোবের উপর। মিতুল দৌড়ে গেল ওয়ার্ড্রোবের দিকে। ব্যাগ থেকে মোবাইল বের করে বিছানায় ফেরত এলো। জোহানকে কিভাবে জানাবে সেটা নিয়ে একটু দুশ্চিন্তায় পড়ে গেল। মেসেজ দিয়ে জানাবে নাকি কল দিয়ে? না, কল দিয়ে জানাতে পারবে না। জোহানের সাথে কিছুতেই ফোনে কথা বলা সম্ভব নয় এখন। গলা কাঁপবে, বুক কাঁপবে, পারবে না। ও ছোট করে একটা মেসেজ দিল, আমি বাংলাদেশে পৌঁছে গেছি। এর বিষয়ে আর কিছুই লিখতে পারলো না। হাতও কাঁপলো। মিতুলের হঠাৎ এমন লাগছে কেন জানে না। কেমন একটা সংকোচ বোধ হচ্ছে। জোহানের থেকে দূরে চলে এসেছে বলে এমন হচ্ছে। মেসেজটা পাঠানো একটু পরই কল এলো। জোহানের নামটা দেখে ভিতরটা নড়ে উঠল মিতুলের। হৃদস্পন্দন বেড়ে যেতে লাগলো, ঘেমে যেতে লাগলো। হঠাৎ অনুভব করলো ওর খুব গরম লাগছে। এসি রিমোটটা বিছানার পাশে সাইড টেবিলে। গিয়ে যে রিমোটটা এনে এসি চালু করবে সেটাও পারছে না। এখান থেকে এখন একদমই নড়তে ইচ্ছে করছে না। প্রথম কলটা রিং হতে হতে কেটে গেল। সঙ্গে সঙ্গে আবারও একবার কল এলো। মিতুলের মন জোহানের সাথে কথা বলতে চাইছে, কিন্তু ঠিক পেরে উঠছে না।
হাতে যেন এই মুহূর্তে কল রিসিভ করার শক্তিটুকুও নেই। গলায়ও শক্তি নেই যে জোহান কিছু জিজ্ঞেস করলে উত্তর দেবে। কি করবে? এবারে কলটাও রিং হতে হতে কেটে গেল। মিতুল আর সত্যি এভাবে বসে থাকতে পারছে না। এসি রিমোট এনে এসি চালু করলো। ধীরে ধীরে ঠান্ডা হয়ে উঠল রুমটা। মিতুলের মনে হলো ওর ভিতরটাও একটু শান্ত হচ্ছে। মোবাইলে মেসেজ আসার শব্দ হলো। ও মোবাইলটা হাতে তুলে নিয়ে সিন করলো মেসেজ। Hey, Tultul, what's your problem? Why are you not receiving my call? মেসেজটা সিন করেও মিতুল বিপাকে পড়ল। এবার কি উত্তর দেবে? যদি কোনো উত্তর না দেয় জোহান কি ভাববে? চিন্তা করবে না? মিতুল টাইপিং করতে লাগলো। কিছু না, আসলে এমনি। মিতুল এইটুকু লেখার মাঝেই আবারও জোহানের মেসেজ এলো। আমি এখনই ভিডিও কল দেব, রিসিভ করবে। মেসেজটা পাঠিয়ে জোহান ভিডিও কল দিল। মিতুলের দিশেহারা লাগছে। কি করবে? মিতুল কলটা রিসিভ করলো, তবে মোবাইল ফিরিয়ে রাখলো অন্যদিকে। জোহান মিতুলকে না দেখে বলল, Hey, where are you? I cannot see you. Where are you hiding? Show me your face. Hey, Tultul? মিতুল এবার আর নিজের মুখ না দেখিয়ে পারল না, নিজের চেহারায় সামনে আনলো। জোহান মুখে প্রশস্ত হাসি ফুটিয়ে বলল, এই তো তুমি। এতক্ষণ কোথায় লেগেছিলে? কোথায়? শেষের দিকে জোহান ভ্রু নাচিয়ে প্রশ্ন করে। মিতুলের ইতস্তত বোধ হচ্ছে, বলল, লুকাবো কেন? আমি তো এখানেই ছিলাম। আমি তো দেখতে পাইনি তোমায়। এটি কি আমার চোখের ভুল, নাকি তুমি কোনো ম্যাজিক জানো? ম্যাজিকের মাধ্যমে অদৃশ্য হয়ে গিয়েছিলে। মিতুল ভীষণ লজ্জা পাচ্ছে। জোহানের কাছে তা ধরা দিল না। জিজ্ঞেস করলো, কোথায় আছো তুমি? দেখবি কোথায় আছে? দাঁড়াও, দেখাচ্ছি। জোহান ব্যাক ক্যামেরায় আশপাশ ঘুরিয়ে দেখালো মিতুলকে। মিতুল কয়েকজন ছেলে এবং বাদ্যযন্ত্র ছাড়া আর কিছুই দেখতে পেল না। জোহান ক্যামেরা আবার নিজের দিকে ফিরিয়ে বলল, রিহার্সাল চলছিল এতক্ষণ, এইমাত্র ব্রেক নেওয়া হলো। ও, শো কবে? 2 দিন পর কি করছো তুমি? জোহানের সাথে কথা বলতে মিতুলের কেমন যেন লাগছে, স্বাভাবিক থাকতে পারছে না ঠিক। বলল, রুমে বসে আছি। রুমে আছো? তোমার রুমটা দেখাও তো। মিতুল একটু হক চকিয়ে গেল। রুম কেন দেখাবো? দেখতে চেয়েছি বলে। মিতুল আর কথা না বাড়িয়ে রুমটা দেখালো। জোহান বলল, বাহ মিতুল, তুমি তো দেখছি খুব গোছানো স্বভাবের। মিতুল একটু থমকে গেল, অপমানও বোধ করলো যেন একটু। গোছানো স্বভাবের মানে? আমাকে আগে কি তোমার অগোছানো স্বভাবের মনে হতো? আমি সেটা বলিনি। তাহলে কি বলেছো? আমি শিওর তুমি এটাই বুঝিয়েছো। এটা বোঝাইনি আমি। মিতুল মনে মনে এটা মেনে নিতে পারছে না, তবু আর কিছু বলল না। জোহান বলল, একটা জিনিস দেখাবো তোমায়। কি জিনিস? জোহান হঠাৎ সামনে একটা ফুল ধরে বলল, টারা। এটা কি? ফুল একটা মেয়ে দিয়েছে। মিতুলের কান দাঁড়িয়ে গেল। কে দিয়েছে? একটা মেয়ে। স্বাভাবিক কণ্ঠ জোহানের। মিতুলের ভেতরটা রাগে ফুঁসে উঠছে। একটা মেয়ে ফুল দিল আর তুমি নিয়ে নিলে? কোন মেয়ে? কি নাম? কোথায় বসে দিল তোমাকে ফুল? তুমি কেন নিলে? তুমি না ফুল অপছন্দ করো, তাহলে কেন নিলে তুমি ফুল? আমি ফুল অপছন্দ করি সেটা তো বলিনি। আমি বলেছি ফুল আমার প্রিয় নয়, তাই বলে অপছন্দ করি সেটা তো নয়। আর ফুলটা আমি নিয়েছি শুধু তোমাকে দেখানোর জন্য। আমাকে দেখানোর জন্য কেন? আমি কি জীবনে ফুল দেখিনি? আমার বেলকনিতে তো বিভিন্ন ধরনের ফুল আছে। তাই? হ্যাঁ। কি কি ফুল আছে? তোমাকে বলতে হবে? বলবে না? না। ঠিক আছে। রাজশাহী কবে যাচ্ছ তুমি? কম হলো 10 দিন তো থাকবোই এখানে। ও শোনো, কি? টরেন্টো পা রাখা অবধি এ যাবৎ 10টা মেয়ে প্রপোজ করেছে আমায়। সব মেয়েগুলোই সুন্দর, লম্বা। আর জোহানের বলার মাঝেই মিতুল কল কেটে দিল। জোহান কি বলছে এইসব? ওকে নিজের প্রপোজ কাহিনী শোনাচ্ছে? বদমাইশ। মোবাইলে মেসেজ আসার শব্দ হলো। মিতুল ঘট করে মোবাইলটা তুলে নিল বিছানা থেকে। হ্যাঁ মিতুল, কি হলো তোমার? কল কেটে দিলে কেন? আমার কথা শুনে গায়ে লাগলো নাকি হৃদয়? আবার আরেকটা মেসেজ পাঠালো জোহান। আমি তো জাস্ট মজা করেছি তোমার সাথে, কোনো প্রপোজ পাইনি আমি। আর এই ফুলটা একজন শুভাকাঙ্ক্ষী দিয়েছে আমাকে, যার আমার গান প্রিয়। একটু পর আবার মেসেজ এলো জোহানের। বাই দ্য ওয়ে, মন কি একটু ভালো হলো তোমার? এই যে মজা করলাম তোমার সাথে, মন তো একটু ভালো হওয়া উচিত, হলো? মিতুলের ভিতরটা আবেগী হয়ে উঠল। জোহানটা সত্যিই পাগল, ঠিক বুঝে ওঠা যায় না ওকে। এই মেসেজটা পাঠানোর পরপরই আরেকটা মেসেজ পাঠালো জোহান।
শেষ সময় একটা জিনিস দেবো তোমায়। মিতুল জোহানের এই মেসেজটা দেখে একটু অবাক হলো। কি দেবে জোহানকে? কিভাবে দেবে? একটু পরে একটা ভিডিও এলো। মিতুল প্লে করতেই দেখতে পেল জোহান হাত দিয়ে লাভের আকৃতি করে বলছে লাভ ইউ। এতটুকুই ভিডিওটা। মিতুলের মনটা সত্যিই ভালো হয়ে গেল ভিডিওটা দেখে। একবার করে 10 বার দেখলো। এখনো দেখা বাকি। 10 মাস পর কানাডা থেকে আসার পর প্রথম কয়েকটা দিন খুব দীর্ঘ মনে হতো। কিছুতেই সময় কাটতো না। দিনগুলো কষ্টকর ছিল খুব, কিন্তু সময়ের সাথে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। তবুও মাঝে মাঝে ফোনে কথা বলতে গেলে ভাষা হারিয়ে যায় দুজনের, একেবারে নিশ্চুপ হয়ে যায়। কোনো কথা আসে না মুখে, কেটে যায় সেকেন্ড, মিনিট, কখনো বা এই মিনিটের পরিমাণ প্রায় আধ ঘন্টায় গিয়ে থামে। ফোনের দুপ্রান্তে বসে দুজন নিশ্চুপ মানুষ দুজনের হৃদয়ের কথা পড়ে। তখন দুজনই দুজনের শূন্যতা অনুভব করে, কিন্তু সেটা মুখে প্রকাশ করে না কেউ। তবুও বেশ বুঝতে পারে দুজন দুজনকে। মিতুল মাঝে মাঝে অবাক হয়, এত চঞ্চল জোহানের মুখেও যখন কথা থাকে না তখন অবাক তো হওয়ারই কথা। এই 10 মাসে জোহানের সাথে অডিও, ভিডিও কল এবং মেসেজের মাধ্যমে যোগাযোগ চলছে। জোহানের অবশ্য কল মেসেজ দেওয়ার কোনো ঠিক নেই, টাইম মেনটেন করতে জানে না জোহান। মিতুলকে বারবার নিষেধ করেছে ওর ক্লাস টাইমে যেন কল না দেয়, কিন্তু দেখা যায় মাঝে মাঝে ক্লাস টাইমেও 5-6টা মিস কল উঠে থাকে জোহানের। শুধু এতটুকুই নয়, দেখা যায় রাত 2টা-3টার সময়ও কল দিয়েছে জোহান। কানাডা তো তখন দিনের আলোতে রঙিন থাকে, কিন্তু বাংলাদেশ যে তখন গভীর রাতের আধারে ডুবে থাকে, তাই 10 মাসেও শিখিয়ে দিতে পারল না জোহানকে। পারবেও না বোধহয় জীবনে। আর শুধু জোহান নয়, ওর ফ্রেন্ডসগুলোরও কল দেওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। জোহানের মতোই যখন ইচ্ছে তখন কল দেয়। রেশমি আন্টি, ক্যামিলা, জাইনও মাঝে মধ্যে কল দেয়। জাইন দেয় খুবই কম, তবে সবচেয়ে কম কল দেয় কার্ল। এই 10 মাসে 2 বার হয়তো কল দিয়েছে সে। ভালোই হয়েছে, তার কল না দেওয়াই ভালো। মিতুলের জাইনের সাথে কথা বলতে অনীহা হয়। জাইনের সাথে কথা বলতে গেলে অস্বস্তি লাগে ওর। এতদিনে ওই জাইনের সাথে স্বাভাবিক হয়ে উঠতে পারলো না ও। ঠিক সেই আগের মতোই আছে। মাঝে মধ্যে জাইন যখন কল দেয় তখন ওর মাথাতে কিছুই থাকে না। কি বলতে যে কি বলবে সেটাই খুঁজে পায় না। ওপাশে জাইনের অবস্থাও ঠিক তেমনই। কখনো কখনো জাইন কল দিয়ে শুধু কেমন আছো জিজ্ঞেস করে, তারপর ও উত্তর দিয়ে সে কেমন আছে জিজ্ঞেস করলেই ভালো আছি বলে কল কেটে দেয়। জাইন যখন এমন করে তখন মিতুল অপমানে লাল হয়ে যায়। ওর ধারণা জাইন ওকে অপমান করার জন্য এমন করে। তা না হলে এমন করে কেউ কল কেটে দিতে পারে? এটা তো অপমান বই আর কিছুই নয়। থাক, এখন জাইনের কথা বাদ দিল, জোহানের কথায় আসা যায়। টরন্টোতে সেই ফেস্টিভ্যালের পর জোহানের গানের ব্যাপারটা বেশ ভালো উন্নতি লাভ করেছে। যতটা না জোহান আশা করেছিল তার থেকে অনেক বেশি উন্নতি করেছে। টরন্টোর সেই ফেস্টিভ্যালের পর টরন্টোর একটা গ্রুপ থেকে ওকে যোগ হওয়ার জন্য অফার করেছিল। জোহানের স্বপ্ন ছিল একটা গ্রুপের সাথে অ্যাড হবে। সুযোগটা আপনা থেকেই ওর কাছে এসেছিল, কিন্তু জোহান নিজেই এই সুযোগটা ছেড়ে দিয়েছে। অফারটি গ্রহণ করেনিও। গ্রহণ না করার কারণ হলো ওই গ্রুপে অ্যাড হলে ওকে টরন্টো গিয়ে থাকতে হবে। নিজের প্রিয় এডমন্টন এবং প্রিয় ফ্রেন্ডসদের ছেড়ে টরন্টো গিয়ে থাকতে নারাজ জোহান, তাই অফারটি গ্রহণ করেনি। তবে এতে ওর রিচ আটকে থাকেনি। ওই ফেস্টিভ্যালে পারফর্মের পর এখন অনেক মানুষ চেনে ওকে। এ চেনার পরিমাণটা ক্রমশ আরও বৃদ্ধি পাচ্ছে। জোহান এখন গ্রুপে অ্যাড হওয়ার ব্যাপারটা বাদ দিয়ে এককভাবে গান করায় মনোযোগ দিয়েছে। কয়েক মাস ধরে খুব পরিশ্রম করে চলেছে ও। 3 মাস আগে ওর নতুন অ্যালবাম বের হয়েছে। এই অ্যালবামে সাড়া পেয়েছে প্রচুর। এই অ্যালবামে মোট 6টা গান। 6টা গানই বলতে গেলে দর্শক প্রিয়। তবে এই 6টা গান ছাড়াও 2 মাস আগে রিলিজপ্রাপ্ত ডার্ক টাউন গানটা সবচেয়ে বেশি সুনাম কুড়িয়েছে। এই গানটা রিলিজ পাওয়ার পর ওর ফ্যান বেড়ে গেছে তরতর করে। এই গানটাই ওর স্বপ্ন অনেক দূর অবধি নিয়ে গিয়েছে। এটা একটা উদ্যমী গান। গানটা গাওয়াও হয়েছে বেশ স্ট্রং কণ্ঠে। গানের প্রতিটা ওয়ার্ডে এবং জোহানের কণ্ঠে একটা তেজি ভাব জড়িয়ে আছে। মিতুলের গানটা ভালো লাগলেও গানের ভিডিওটা ভালো লাগেনি। পুরো ভিডিও জুড়েই থ্রিলে ভরপুর। গানটার ভিতর জোহানের চাহনি এবং হাসি যে কি ভয়ঙ্কর সেটা বলার মতো না। অথচ মানুষ এই চাহনি এবং হাসিতেই ফিদা হয়ে গেছে। কিন্তু ওর দেখলেই
লাগে ভয়। গানটা দেখে বোঝার উপায় নেই জোহান বাস্তবে ঠিক কেমন। গানটা দেখলে মনে হয় জোহান মাফিয়াদের লিডার, একটা ভিলেন, অথচ গানটার হিরো এক হাতে রিভলভার আর এক হাতে ধোঁয়া ওঠা সিগারেট। উফ কি লুক! সামনে আবার লাশ পড়ে রয়েছে। গানটার সাথে ভিডিওটা এত মিলেছে, একদম খাপে খাপ। ওর চেনা জোহানের সাথে ভিডিওর জোহানের কোনো মিল নেই, এই জন্যই ভালো লাগছে না ওর। কিন্তু ওর ভাইয়েরা গানটা দেখে একটানা 2 দিন প্রশংসা করেছে। এমনকি রেশমি আন্টি একদিন কথায় কথায় জোহানের এই গানটার ব্যাপারে বলেছিল। সরাসরি প্রশংসা করেনি, কিন্তু যেমন হয়ে বলেছে তাতে বোঝা যায় তারও ভালো লেগেছে গানটা। বলতে গেলে জোহান এখন ফেমাস। কয়েকদিন ধরেই আবার জোহানের একটা ব্যাপার নিয়ে বেশ কথাকুথি চলছে। জোহান এ পর্যন্ত ওর কোনো ফ্যানকে অটোগ্রাফ দেয়নি। অটোগ্রাফ না দিতে চাওয়ার কারণ জানতে চাইলেও এক ইন্টারভিউতে বলেছে ওর একজন বিশেষ মানুষ আছে যাকে ও প্রথম অটোগ্রাফটা দিতে চায়। সে দূরে আছে বলে অটোগ্রাফটা দিতে পারছে না, এজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ওর ফ্যানদের কাছে। সবাই খুব এক্সাইটিং ওর সেই প্রথম অটোগ্রাফ দিতে চাওয়া মানুষটিকে সেটা জানার জন্য। যখন সবাই জানবে জোহানের সেই মানুষটি আসলে বাংলাদেশে একজন সাধারণ মেয়ে ছাড়া আর কিছুই না, তখন সবাই কেমনভাবে নেবে ব্যাপারটা? সবাই কি হাসাহাসি করবে? মিতুল এই ভেবে বারবার চিন্তায় ডুবে যায়। মিতুলের এখনও বেশ চিন্তা হচ্ছে। গতকাল রাতে মা ফোন করে জরুরি তলব করলো বাড়িতে। বলল আজকেই যেন একটা ট্রেন ধরে বাড়ি চলে যায়ও। হঠাৎ করে কি হলো যে মা এমন করে বাড়ি ডাকছে? কারো কিছু হয়েছে কিনা জিজ্ঞেস করলো, মা কিছুই বলেনি। বাড়িতে গিয়ে সবটা দেখতে বলেছে। মায়ের কথা অমান্য করার কথা মিতুল ভাবতে পারে না, তাই তো মায়ের কথা মতো এখন ট্রেনে করে ঢাকার দিকে ছুটছে। মিতুলের মাথায় আরও দুশ্চিন্তা আছে, এটা জোহানকে নিয়ে। জোহান হঠাৎ কয়েকদিন ধরে কেমন যেন পাল্টে গেছে। যে জোহান আগে এত এত কল দিত, সেই জোহানকে এখন ও নিজেই কল দিয়েও পায় না। মাঝে মধ্যে জোহান 1-2 মেসেজ পাঠায়, তা বিজি আছে সেটা লিখে। এরকম হচ্ছে 5 দিন ধরে। এর মধ্যে পুরো একটা দিন তো জোহানের কোনো খবরই ছিল না। জোহান কেন এরকম করছে বুঝতে পারছে না। 5 দিন আগে যখন জোহান ফোন করেছিল তখন বলেছিল সারপ্রাইজ দেবে ওকে। একটা সারপ্রাইজ না, 3-3টা সারপ্রাইজ দেবে। সেটাই কি এখন দিচ্ছে নাকি? এই যে কল দিচ্ছে না, সেটা কি একটা সারপ্রাইজ? এরপরে সারপ্রাইজ কি হবে? প্রথম অটোগ্রাফ যে ওর জন্য তুলে রেখেছিল সেটা অন্য কাউকে দিয়ে দেবে। এরপরে সারপ্রাইজ কি দেবে? এরপরে সারপ্রাইজ একদিন ফোন করে বলবে যাও তোমার সাথে ব্রেকআপ। এটাই কি জোহান এসব সারপ্রাইজ দেবে ওকে? এটা কি জোহানের ফেমাস হয়ে যাওয়ার ফল? সবাই যেমন ফেমাস হয়ে যাওয়ার পর নিজের অতীত ভুলে যায়, জোহানে কি তেমনটা করছে? নিজের অতীতের সাথেই ঝেড়ে ফেলে দিচ্ছে ওকে। মিতুল এই চিন্তায় ডুবে রইল কিছুক্ষণ, পরে নিজের প্রতি নিজেই অতিষ্ঠ হয়ে উঠল। মনে মনে নিজেকে নিজেই বোঝালো, ওহ কাম অন মিতুল, তোমার জোহান কখনোই এমন করতে পারে না। ও তোমাকে খুব ভালোবাসে। ওর অতীত বর্তমান ভবিষ্যৎ সবটা জুড়ে শুধু তুমিই থাকবে, তুমি ওর ভালোবাসা। মিতুলের মন একটু বুঝলো জোহান ব্যস্ত মানুষ, ব্যস্ত থাকতেই পারে। এটা নিয়ে এত অধৈর্য হলে চলবে না, ধৈর্য ধরতে হবে। এখনই এমন অধৈর্য হয়ে পড়লে ভবিষ্যতে কি হবে? জোহান যখন আরও ব্যস্ত থাকবে তখন? না, ধৈর্যশীল হতে হবে, খুব ধৈর্যশীল। ট্রেন জার্নি মোটামুটি ভালোই কাটলো। রেল স্টেশনে মিতুলকে নিতে নাবিল এসেছে। মিতুল ভাইয়ের কাছে এসে প্রথমে জিজ্ঞেস করলো, ভাইয়া বাড়িতে কি হয়েছে? কি হবে আবার বাড়িতে? কিছু হয়নি। কিছু হয়েছে কি না সেটা বাড়িতে গিয়ে দেখিস। গাড়িতে করে বাড়ি পৌঁছতে বেশি সময় লাগলো না। বাড়ি এসে মিতুল দেখলো সব শান্ত, ঠিকঠাক। এমন কিছু ঘটেনি যে ওর রাজশাহী থেকে হুট করে ঢাকা চলে আসতে হবে। যখন কিছু ঘটেনি তখন ওকে এভাবে বাড়ি আসতে বললো কেন মা? মিতুল একটু ভাবতেই বুঝতে পারলো ওর মা উপরে উপরে কঠিন থাকলে কি হবে। আসলে মায়ের মনটা হলো তুলোর মতো, খুব নরম। মা ওকে অনেক বেশি ভালোবাসে। দেখতে ইচ্ছে করছিল বলে ওকে এভাবে বাড়িতে আনলো। মিতুল আদুরে কণ্ঠে ডেকে উঠল, মা। মিতুলের ডাক শুনে কিচেনের দরজায় চাইলেন মাহিরা। একগাল হেসে বললেন, এসে গেছো তুমি? চুলোর আঁচটা কমিয়ে মাহিরা এগিয়ে এলেন মিতুলের দিকে, বললেন, ফ্রেশ হয়ে এসো তাড়াতাড়ি, ভাত খাবে। মিতুল ফ্রেশ হতে চলে এলো রুমে। ওয়ার্ড্রোবের ভেতর থেকে গাঢ় গোলাপি রঙের একটা 3 পিস বের করল। এই 3 পিসটা ভীষণ অপছন্দ ওর। 2 বছর আগে দার্জিলিং ঘুরতে গিয়েছিল ফ্যামিলি সহ, তখন বড় ভাই দিয়েছিল এটা। গাঢ় গোলাপি রং পছন্দ নয় ওর, ব্রো জানে সেটা।
তারপরে গাঢ় গোলাপি রঙের 3 পিস দিয়েছে। ও এটা এর আগে 3-4 বার পরেছে, পরতো না, কিন্তু 3 পিসটা দেখতে অনেক সুন্দর, তাই না পরেও পারে না। আজকে হঠাৎই 3 পিসটা পরতে ইচ্ছে করলো।